দুইটি পক্ষকে ক্ষমতা আসতে না দেওয়া, নিজেদের পিঠ বাঁচিয়ে সংস্কার করে চলে যাওয়া, এগুলো যদি লক্ষ্য হয় তাহলে তো মূল লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংস্কার যদি করতেই হয় তাহলে প্রথমত সংস্কারের রূপরেখা দিতে হবে এবং সংস্কারের অংশীজন যারা তাদের কাছ থেকে মতামত নিতে হবে। সংস্কার তো 1 বছর বা 2 বছরে এটা করে দিব, 6 মাসে করে দিব, এইভাবে বলার কোনো সুযোগই নাই। তারপরে যেটি ঘটেছে, সংস্কার যারা করছেন বা করতে এসেছেন তারা অনেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না, তারা বাংলাদেশে থাকেনি না। যে লোক ঢাকা শহরে রাস্তা চালায় না, ধরেন গাড়ি চালায় না, সেই লোক হচ্ছে ট্রাফিক আইন সংস্কার করবে। এটা কি সম্ভব? আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, এই সরকারের অধিকাংশ উপদেষ্টা বিদেশে পড়াশোনা করেছেন, অধিকাংশ উপদেষ্টা বছরের মধ্যে অন্তত 30 থেকে 50 দিন বিদেশে থাকেন। এই সরকারের সংস্কার কমিশন গুলিতে অধিকাংশ লোকজন বিদেশে পড়াশোনা করেছেন, এবং বিদেশে পড়াশোনা করলে এটাকে একটা বিশেষ যোগ্যতা হিসেবে দেখা যাচ্ছে। আমি এদের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছে এসে ব্যাটারি রিক্সাওয়ালারা বললো আমরা চালাবো না, এই রিক্সায় যানবাহন পৃথিবীর কোথাও কোনো সায়েন্সে কোথাও নাই, এটা একটা অনিরাপদ যানবাহন, পৃথিবীর কোনো দেশে এরকম যানবাহন নাই, এই সরকার সেটা মেনে নিল। এত বিদেশে পড়ালেখা করে কেন ওই ব্যাটারি রিক্সা তুলতে পারলো না? জনগণের চাপের কাছে জনগণ মেনে না নিলে আপনি তো ব্যাটারি রিক্সা তুলতে পারেন। অথচ ব্যাটারি রিক্সা একটা ভয়াবহ দুর্ঘটনার জিনিস। জনগণের সাথে আলোচনা না করলে আপনি সাধারণ সড়ক দুর্ঘটনা পর্যন্ত কমাতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি, মাওয়াতে একটা ভীষণ দুর্ঘটনা হয়েছে। যে কোনো টোল বুথে বাস ঢুকতে পারবে কেন, এই প্রশ্নটা কেউ করছে না। আপনি আমাকে বলেন তো, আপনি তো বিদেশে থাকেন, বাস রাস্তার মাঝখান দিয়ে চলে? চলে না। কারণ বাসের কাজই হচ্ছে কিছুক্ষণ পর পর সে বাম দিকে অথবা ডান দিকে ট্রাফিকের আইন অনুযায়ী থামবে। সেজন্য বাস কি করে, ওই ফুটপাতের কাছে দিয়ে চলে, যাতে সে সারাক্ষণ ডাইনে বামে করে অন্যের রাস্তা বন্ধ না করে। টোল বুথে যে কোনো বুথের মধ্যে বাস ঢুকতে পারবে না। বাসের বুথ ট্রাকের বুথ আলাদা হবে পুরোপুরি, বাস ঢুকবে একটা আলাদা টোল বুথে। একটা বাস ঢুকলো এবং একটা গাড়ি এবং একটা মোটর সাইকেল আর ওই দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে গেল। সে কি ব্রেক ফেল করেছিল না কি করেছিল সেটা বোঝা গেল না, কিন্তু এটা কিন্তু খুব সাধারণ একটা আইন করলে থামিয়ে দেওয়া যায় যে বাস ঢুকবে এই রাস্তা। আপনি ওই রকেট সায়েন্সে পড়াশোনা করে এসে ব্যাটারি রিক্সার দেশে সেটা চালিয়ে দিলে উনি আলী রিয়াজ হন বা আহ, নায়ক রিয়াজ হন, কিছু আসা যায় না। আগে সরকারের প্রধানমন্ত্রী নায়ক রিয়াজকে এক পাশে আর ফেরদৌসকে আরেক পাশে নিয়ে ঘুরতো, কিচ্ছু হয় নাই। এফডিসি থেকে লোক এনেও যেমন সংস্কার হয় না, ওই রকম আমেরিকা থেকে লোক এনেও সংস্কার হবে না। এই ভদ্রলোক বাজার থেকে বের হলে কারণ বাজারে গিয়ে মাছ পাড়া দিয়ে বাজার করেন না, উস্তা খেয়ে কলার খোসায় পড়ে যান না। আমি কারণ বাজারে যে আমি জানি যে কারণ বাজারে কলার খোসা হচ্ছে সবচেয়ে বড় বিপদ, কারণ বাজারে তরকারির পচা গন্ধ হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই ভদ্রলোক জানেন না যে সংবিধান সংস্কার করতে গেলে সাধারণ মানুষ আসলে সংবিধানের কোন জায়গাটা সংস্কার চায়। সাধারণ মানুষ প্রথম যেটা চায় সেটা হচ্ছে সংবিধানে যা আছে সেইটা প্রযুক্ত। গত 53 বছরে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় প্রভাব মুক্ত নির্বাচনে অংশ নিতে পারে নাই। আগে একটা ওই নির্বাচন করে দেখান না যে প্রভাব মুক্ত, কোন ধরনের উদ্দেশ্য মুক্ত, স্বার্থ মুক্ত এবং জনগণকে ভয় দেখানো মুক্ত, মারামারি মুক্ত একটা নির্বাচন হয়েছে। নির্বাচন করেন একটা, নির্বাচনের জন্য তো কোনো সংস্কার দরকার নাই। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো মানে এখনকার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাজের আপনি আমাকে বেলায় বলেন, প্রযোজ্য হবে। এই জুলাই তারপরেও বিপ্লবের আমি যত ডাক্তার দফা আব্দুল ছিল, মুর্তজার স্যার। জুলাই বিপ্লবের যত দফা ছিল সেই দফার কোন দফায় ছিল যে সংবিধান সংস্কার করা হবে? একদম একদম সেটাই কোথাও ওনারা ছিল এসে না, বলছেন কিন্তু আমরা আমি একটু এই সংবিধান, জিনিসটা বুঝতে ওনারা চাই, এমন একটা আপনারা ভাব কি করছেন বোঝেন? বাংলাদেশের কোনো কিছু ঠিক ছিল না, বাংলাদেশ সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশকে আসলে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। বাংলাদেশ সব বদলে ফেলতে হবে, সব সংস্কার করে দিতে হবে। আমি এখন দেখতে পাচ্ছি লোকজন এসে এমন অবস্থা করছে, মানুষজন মেকআপ পার্লারের বাইরে দাঁড়িয়ে বলছে এই পার্লারেরও সংস্কার চাই, এখানে ভারতীয় কসমেটিক্স ব্যবহার করা হয়। আমি একটা প্রশ্ন করি, আপনি ভারত বয়কট করছেন, ভারতীয় বংশোদ্ভূত, ভারতে পড়াশোনা করা, ভারতেই বড় হওয়া একজন নারী যিনি পড়াশোনা করতে কানাডায় গিয়ে রেসিডেন্সি নিয়ে কানাডা থেকে গিয়েছেন, তাকে বলা হচ্ছে ক্যানাডিয়ান এসে আমাদের বিপিএল এ অংশ নিন। আপনি ফোক ফেস্ট বন্ধ করে দিচ্ছেন, কিন্তু ক্রিকেট খেলার সাথে আপনি মিউজিক ফেস্ট করছেন। ক্রিকেটের জন্য নেচে গিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গানের বিশুদ্ধ অনুষ্ঠান করার জন্য ভেন্যু পাওয়া যাবে। কিসের সংস্কার এগুলো? এগুলো তো আগের মতোই, সেই আগের মতো। আমার ইচ্ছা করে তা আমি বসে বসে সাদা সাদা কালা কালা তালি দেই,
আমার ইচ্ছা করে আমি সবকিছু বন্ধ করে দিই। জি। আহ, আমি একটু আমি একটু এটা একটু জানতে চাই, মানে সংবিধান সংস্কার, মাসুদ কামাল, আমি বুঝতে পারছি আপনার শুনতে হয়তো এক সমস্যা হচ্ছে, তারপরেও আপনি কি এটা বলবেন? আমরা কদিন আগে শুনছিলাম হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তিনিও বলছেন যে এই সংবিধান গার্বেজ। আমি একটু আসলে আপনার কাছ থেকে বা আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, কি দেখেন আমাদের সংবিধানের সমস্যাটা কোথায়? এত সংস্কার আসলে কোথায় দরকার? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, একদমই না। উনি উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাতে সংবিধানের সংস্কার দরকার। সংবিধানকে একজন উপদেষ্টা নাকি বলেছেন এরকম যে এটা গার্বেজ, তরুণ উপদেষ্টা নাকি বলেছেন। না, তো সংবিধানের হাসনাত কোন কোন আব্দুল্লাহ জায়গাতে সমন্বয়ক আসলে সমন্বয়ক। অসুবিধা, সমন্বয়, দুঃখিত, হুম। কোন একজন সমন্বয়ক বলেছেন, উনি এটা বললেন যে হুম। একজন সমন্বয়ক বলেছেন যে এই সংবিধান গার্বেজ। উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাগুলিকে আসলে এই গার্বেজ মনে হচ্ছে, বা কোন জায়গাগুলি আসলে বদলানো দরকার, পুরো সংবিধান বদলাতে হবে। এটা যিনি বলেছেন, এটা উনি বলছেন, ওনারা তো মেধাবী মানুষ, তো আর মেধাবীদের বিষয়ে মন্তব্য করতে বলছেন আমার মতো মেধাহীনকে। বড় কঠিন প্রশ্ন ভাই এটা আমার জন্য। উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানাই ফেলালেন। পুরো সংবিধানটাই গার্বেজ। এই সংবিধানে যারা বানাইছেন ভাই, এরা এই দেশের অত্যন্ত মানে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, আইন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে, তারা বানাইছেন। আর আমাদের এই মেধাবী সমন্বয়ক ওটাকে গার্বেজ বানাই দিলেন। ভাই এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই। সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এইগুলি হলো কি জানেন, যখন ওই যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই, সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই। দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো, তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক রে ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ, এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায়, বলছিলেন তো। কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন কেন তুলে নিলেন? তো এইরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না। এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না, আমরা তো বাতিল মাল এখন। যে ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি, কে কোথায় কি করে ভাই। বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না। কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিবে, বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দিবেন। কে হে ভাই, আপনি কে? আরেকজন বলে দিছে যদি বিচারের আগে, শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, সে জাতীয় শত্রু হবে এবং বেঈমান হিসেবে ঘোষণা করা হবে। যেটা বলে, সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে, সবাই বেঈমান, আর উনি একলা হলো গিয়া সিরাজউদ্দৌলা না। এটা হয় ভাই, বলতেছে, আপনি কি বলবেন? আজকে দেখলাম আরেকজন বলতেছে, দায়িত্ববান ব্যক্তি, প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সে সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন, তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন, সময় সমান লাগবে? লাগবে? 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে ফেলবেন? কেমন করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হলেও আসলে আমিই সব। চিন্তাটা এ ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনিই বুঝেন, আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এদেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে, আলাপ করে দেখেন। আপনি যেটা চিন্তাও করেন না সেই কথা সে বলে দিবে আপনাকে। কাজেই এত সহজ না। বলে দিচ্ছেন 1 বছর, তার মানে কি 1 বছরের মধ্যে বিচার হয়ে যাবে? তাহলে 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি,
এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কোনো অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026-এ নিতে পারবেন না, কোনো লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে কিন্তু জানুয়ারি মাস থেকে তারা জাতীয় ঐক্যের জন্য বসেন। জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায়, ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি কাজ? ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে, 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কামদার কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝলেন তো আমারে? কোনো অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছে যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায়, তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন? আপনাকে জুন মাসে, জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর আরেকটা কথা বলি, এই সরকার এখনো যে, আমি প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়। ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন, কয়েকদিন আগে দেখলাম জামাতও কয় যে নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি, এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনূস এটা নিয়ে বেশি দিন থাকতে চায় না এখানে। কারণ তারা জানে এখানে তারা বুঝে ফেলেছেন তারা কি করতে পারবে। আর যারা থাকতে চায়, যারা নাকি লটারিতে পাওয়া সম্পদ আঁকড়ে থাকতে চান, ওনারা এই চাপের মুখে কোথাও থাকবেন না। আর এই যে বলতেছেন না যে আজকে বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না। আমি আপনার একটা সহজ হিসাব দিই, আমি তো কিছু খবর রাখি রে ভাই। জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে 60% সমন্বয়ক হলো আপনার ছাত্রদল করে। ছাত্রদল তো মাঠে নামে নাই। কালকে ছাত্রদল মাঠে নামুক, আপনি দেখেন সমন্বয়ক শেষ, সব সমন্বয়ক শেষ। পাবেন না, কাউরে মাঠে খুঁজে পাবেন না। ওরা পলিটিক্যাল পার্টি কয় না কেন? 3 দিনের সরকারি এত সুযোগ সুবিধা পাচ্ছে, পলিটিক্যাল পার্টি কয় না কেন? পরশুদিন দিয়ে সার্জিস আলম বলতেছে না আমরা রাজনৈতিক দল করব না, আমরা রাজনৈতিক শক্তি হব। কারণ ওরা বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই। আপনি দেখাইতে পারবেন, শুনেন জাসদ যখন হয় বাংলাদেশে, তুষার ভাই নিশ্চয়ই আপনি এটা পড়াশোনা করছেন জানেন, জাসদ যখন হয়, জাসদ কিন্তু ছাত্রদের দ্বারা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল। মেজর জলিল কিন্তু বয়স্ক লোক ছিলেন বিভিন্ন। আর এখানে কি হয়েছে, এখানে সব কম বয়সী, এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলেছে। একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি? কারণটা হলো যাতে নাকি ছাত্ররা দল করলে যাতে কিছু ভোট পায়। এটার মনে কে বুঝাইছে আল্লাহ জানে। 17 কিলো 16 করতে পারতো, অসুবিধা নাই কেন, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু। এটা বাংলাদেশের আইন, আপনি শিশু নিতে ভর্তি হবেন। কি বলবেন রে ভাই? দিন দুনিয়ার কোনো খবর রাখে না, যখন যেটা পায় হ্যাঁ এটাই তো আসল। ওই যে একবার যোগ শুনছিলাম যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে, চুইংগাম দেখে নাকি বিরাট খুশি যে এইটা কি জিনিস, চাবাইলেও শেষ হয় না। এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি, কে তাদের বুঝাইছে স্টুডেন্টদের জন্য এটা ভালো হবো, বলে দিল 17 বছর হইতে হবে। এইটা খেয়াল করে না যে 17 বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই, এই ভোট অন্য জায়গায় যাবে। কি বলবেন ভাই? আর আইনটা তো চেঞ্জ করতে হবে। আপনি তো আইনগত পারেন না করতে এটা, যেখানে বাংলাদেশে 18 বছর পর্যন্ত শিশু। বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞায়, আন্তর্জাতিক সংজ্ঞাতেও ডেফিনেশনে তাই বলে। তো শিশুর আপনি ভোট দিবেন? এটা হয়?
জি, বুঝলেন? অনেক আমি একদমই শেষ করব। ডাক্তার আব্দুল নূর স্যার, অনেকটাই হয়ে গেছে আমাদের সময়। আমি একটু শেষের দিকে এসে যেটি মাসুদ কামাল বললেন যে মে মাসের মধ্যে মানে তিনি একটা মোটামুটি অঙ্ক করলেন যে কোন সময়ের মধ্যে কি কি সম্ভব। মে মাসের মধ্যে আলোচনা শেষ করে ঐক্য করা ব্যাপারটা এই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঐক্যটা কি আসলে হবে যখন মানে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মত তাদের মধ্যে যে পার্থক্যটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেখানে একটা ঐক্য গিয়ে হবে? ছাত্ররা বলছে বিচারের আগে নির্বাচন নয়, বিএনপি বলছে এখনই মানে অতি দ্রুত নির্বাচন, বলছেন 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন। এখানে কি ঐক্যমত হওয়া আসলেই সম্ভব? আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস যখন কথা বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন আমি বলছি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়, আবারও বলছি যদি সম্ভব হয়, মানে দুইবার জোর দিলেন যদির উপরে। যদিটা কি খুব মনে হয় যে আহ, মে মাসের মধ্যে আসলেই একটা ঐক্যমত হয়ে যাবে? আমি তো অনেক বছর বিতর্ক করেছি, ইফস এন্ড বাটস আমি পছন্দ করি না। আমি বুঝি যে অ্যানালিসিস, বিশ্লেষণ, যদি কেউ বিশ্লেষণ করে, যেটা মাতামত ভাই করেছেন, সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির যে ঐক্য, সেই ঐক্য হওয়া সম্ভব না, কারণ রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ আছে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করেন এবং তারা একটি জাতীয়তাবাদী রাজনীতির যে সংবিধান হয় সেই সংবিধান, সেই রকম রাষ্ট্র পরিচালনা চান। যারা কমিউনিস্ট, তারা ডেফিনেটলি কমিউনিস্ট পদ্ধতির একটি সংবিধান চান এবং তারা চান যে তাদের রাজনীতি শ্রমিক শ্রেণীর অধিকার, কর্মজীবীদের অধিকার, সাম্য, এইটি হোক। আর জামাতে ইসলাম চান কি? তারা স্বীকার করুন আর নাই করুন, তারা চান ধর্মগ্রন্থ ভিত্তিক, শরিয়া আইন ভিত্তিক এই ধরনের একটি রাষ্ট্র পরিচালনা হোক। ফলে এদের যে মূল আদর্শ, সেই মূল আদর্শের মধ্যে তো বিশাল পার্থক্য। আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান, তাহলে দেখবেন যে তাদের ওইখানে গণতন্ত্রের সঙ্গে দ্বিমত করেন এমন শক্তি নাই, এবং যদি থাকেও তাদের কোনো জনগণের কাছে কোনো বেল নাই। পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি ছিল, তারা নিজেদেরকে লিবারেল ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন। ক্রিশ্চিয়ান কিন্তু ডেমোক্র্যাট, লিবারেল কিন্তু ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট না হলে পরে আপনি নির্বাচন, আপনি পলিটিক্স করতে পারবেন। কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে তো ডেমোক্রেসির সংজ্ঞা নিয়েই বিভেদ আছে। ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্বার্থ ভিত্তিক হতে পারে, নীতি ভিত্তিক বা আদর্শ ভিত্তিক কোন ঐক্য হতে পারে না, এটা সম্ভব না আমাদের এখানে, সেরকম না। দ্বিতীয় হচ্ছে, যেটি মাসুদ কামাল ভাই বলেছেন, আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখেছি এবং এখন আমি দেখছি যে সমন্বয়কদের অনেকেই স্লোগান দেন, তারা বলেন কোটা না মেধা, মেধা না মেধা, মানে এরকম বলেন না, কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন, তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন, নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন, হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল তারাই সমন্বয় করেছেন, এবং সেইখানে যে দু একজন হন নাই, তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন, তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন। প্রথম হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই। হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা, এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেশটা পেয়েছি তরুণ। তারপরে আমরা কি দেখেছি, তারা বলেন কি, তারা বলেন দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালি এটা কি জিনিস? ক্ষমতার সঙ্গে থাকা। আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে, যখন রাজপথে আন্দোলন হচ্ছে। দালালি মানে কি? যে ক্ষমতায় যারা থাকে, গদির মধ্যে যারা বসে থাকে, তারা ঠিক না। রাজপথ রাজপথ, একই সাথে তো কেউ রাজপথ আর সচিবালয়ে থাকতে পারে না, একই সাথে কেউ রিক্সা আর হেলিকপ্টারে চড়তে পারে না। ফলে দালালি না রাজপথ, রাজপথ আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলেই ক্ষমতার অংশ, কমিটির অংশ, সংবিধান সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এই কমিটি সেই কমিটি। এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে। তৃতীয় যেটি, সেটি সবচেয়ে হাস্যকর, বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর, এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে 18 বছরের নিচে সকলেই শিশু। এখন বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায়, আমার প্রশ্ন 17 কেন, 16 না কেন, 16 কেন, 15 না কেন, 15 কেন, 14 না কেন? শিশু তো সবাই, আপনি কেন শুধু 17 পর্যন্ত? 17-র কোটা কেন? 16-র কোটা নাই কেন? 15-র কোটা নাই কেন? 12-র কোটা নাই কেন? জন্মমাত্র ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে, ওই চিৎকারকে ভোট হিসেবে কেন গণ্য করা হবে না? সুকান্ত বলে গেছেন যে এই পৃথিবীতে এই শিশুকে বাসযোগ্য, এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি। ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে, সেটাকে ভোট হিসেবে নিতে হবে। সামনে কি আপনি বলবেন আওয়ামী লীগ, সে ধরেন হ্যাঁ করলো, ওকে, এটা তার ভোট। এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কাছে, কিন্তু এটা হচ্ছে। এবং এগুলো যে হচ্ছে,
এটা হলে কিন্তু আমরা সমালোচনা করলে আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা প্রেতাত্মা। ওনারা প্রেতাত্মা বিশ্বাস করেন, আসল আত্মা সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আগুন ধরায়, কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলেন লুকিয়ে থাকা প্রেতাত্মা। প্রেতাত্মা ভাই লুকিয়ে থাকে। আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতাত্মাকে হাঁটাহাঁটি করতে দেখেছেন? দেখেন। আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে রেটরিক সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার। আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেগ সব কথাবার্তা শুনতাম, মরহুম আকবর আলী খান তিনি বলতেন, আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ। ভেগোলজিক্যাল স্পিচ কি? যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না, আবার অনেক কিছুই বুঝবেন। যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই যে এই যে সংস্কার, এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ এবং পুঁজিবাদের সাথে যে সাম্যবাদ এবং সবকিছু মিলিয়ে যে শরিয়া আইন এবং শরিয়া বিরোধী যে এক ধরনের অজ্ঞেয়বাদীদের ধারণা রয়েছে, এই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি তারা সকলেই এক জায়গায় এসে, বিরোধীরা দূরে সরে যাবে, জনগণ শক্তি পাবে। কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে, এবং শিশুদের যদি ভোটাধিকার থাকে তবে মৃতদেরও ভোটাধিকার আছে। ভূতাপেক্ষ মৃতদের জন্য একটা করে ভোট নেন, যে যেই দল করতো। আমরা অতীতের, আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে? কি বলে, এই যে অটো পাশে কি হয়েছে? অটো পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাস দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে 2-1% ফেল করেছে তারাও এসে বলেছে এটা করা যাবে না, আমরাও পাস করবো। তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে, কে কোন দলে ছিল যারা চিহ্নিত। ধরেন বিএনপির অনেক নেতা মারা গিয়েছে, আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে, জামাতের অনেক নেতা মারা গেছে, তাদের ভোটগুলো কাউন্ট করতে হবে, কারণ তা আমরা তো জানি তারা এখানে ভোট দিচ্ছেন। এই ধরনের প্রস্তাবাদি যদি দেন আপনি, তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন, যারা এরকম ভেগোলজিক্যাল বক্তব্য দিয়ে ফেলেন, পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না, কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক ভেগোলজিক্যাল বক্তব্য দিচ্ছেন। আপনি আমাকে বলেন রাহাত ফতেহ আলী খানের কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা মেধা বলতে হবে? আপনি যদি বলেনি তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে বাদ দিয়ে আপনি কোন কোটায় রাহাত ফতেহ আলীকে এনে এইখানে অনুষ্ঠান করেন? এটা কোন কোটা? আন্তর্জাতিক কোটা? কোটা না মেধা মেধা মেধা, তাহলে আমাদের মেধাবী শিল্পীরা নাই কেন? আমাদের কুকুরপাড়া নাই কেন? আমাদের এই যে ন্যান্সি নাই কেন? যে কিনা এই যে ভুবনডাঙ্গার হাসি গান গেয়েছে, আমাদের অন্যরা নাই কেন? ওইখানে কেন ফতে আলী? আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন, আপনি সামনের সারিতে বসেছেন, সামনের সারির টিকিটের দাম কত? আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে কিনে? আমি প্রশ্ন করতে পারি না? আমি জীবনও এই সামনের সারির টিকিট কাটতে পারি? জীবনে না। কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো, আমার সেই সঙ্গতি নাই, সঙ্গতি থাকলে ইচ্ছা নাই। কিন্তু আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন এবং সামনে বসে সোফায় বসে বসে তারা এটা দেখছেন। এই কাজ তো পলক করতো। এই কাজ তো আমরা দেখেছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে উনি মাটিতে বসে পড়েছিলেন সমস্ত লোকজন সহ। আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সী একজনের সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে একজন কনসার্ট দেখছেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এটাও কি সংস্কার? কই, এত যে শরিয়াত যারা কথা বলেন, এত সুন্নাহর কথা বলেন, এত হাদিস কোরআনের কথা বলেন, আপনাদের কাউকে তো দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের একটা আচরণ হচ্ছে সবার সামনে, এটা ঠিক না বেঠিক? আমার কথা খুবই পরিষ্কার, যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যদি দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে। আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটোর কোনোটাই আপনারা না নেন, তাহলে বলতে হবে যে যারা এই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতেই সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা তুলে দিয়ে তাদের উপরে বরং চাপ সৃষ্টি করেন, যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন। আমার কথা খুবই পরিষ্কার। এবং আমি যেহেতু সারা জীবন বিতর্ক করেছি, সেলফ ডিফিটিং আর্গুমেন্ট, সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট, এক ধরনের আর্গুমেন্ট যেটা টটোলজিক্যাল, এইসব আর্গুমেন্ট দিয়ে এই সংবিধান সংস্কার করা, এইটা ওইটা ঠিক করা, এগুলা আসলে ঠিক হচ্ছে না। এবং ফেসবুকে গিয়ে কেউ খুব বিখ্যাত হয়ে গেলে তিনিই আসলে, বা পত্রিকায় কয়টা কলাম লিখে উনি বিজ্ঞানী হয়ে গেলে, তাহলে পৃথিবীতে আইনস্টাইন সমস্ত থিওরি পত্রিকায় পাঠাতো। প্রথম আলো, সমকাল, যায় যায় দিন, এইসব জায়গাতে, আমার দেশ, এইসব জায়গাতে আইনস্টাইনরা তাদের থিসিস পাবলিশ করতো। প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে খুঁজে আনতে হয় ভাই। জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান নিয়ে বিভিন্ন জায়গায় সওদা করে। জ্ঞানী ব্যক্তি জ্ঞান মাথায় নিয়ে ফেরিওয়ালার মতো ঘুরে বেড়ায়। এটা হচ্ছে আমার। জি।